নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আমি রুমেলা রয়েছি আপনাদের সঙ্গে। নিউজ 18 প্রাইমের শুরুতেই যে খবরে নজর, জমি কেলেঙ্কারি মামলা। আর জমি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার হয়েছেন কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস। বারবার তলব করা হয়েছিল তাকে, লুকআউট নোটিশ জারি হয়। বারবার তলবের পরেও তিনি হাজিরা এড়িয়ে যান। শেষ পর্যন্ত গতকাল তিনি হাজিরা দিতে যান, আর তারপর ম্যারাথন জেরা করা হয় তাকে। সেখানে নানা অসঙ্গতি মেলে, তারপরে গ্রেফতার শান্তনু সিনহা বিশ্বাস। কিন্তু কে এই শান্তনু? তার বিরুদ্ধে কি কি অভিযোগ উঠে আসছে? মন মতো পোস্টিং পেতে শান্তনু সিনহা বিশ্বাসের নাম আসে। শান্তনু সিনহা বিশ্বাসের কাছে দিতে হতো তোলার টাকা। শান্তনুর এক অন্য শাসনই চলতো। পুলিশ সূত্রে দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলে সম্বোধন করতেন এই শান্তনু সিনহা বিশ্বাস। কলকাতা পুলিশের ডিসি, কনস্টেবল থেকে ওসি শান্তনু সিনহা বিশ্বাস ঠিক করে দিতেন কে কোথায় পোস্টিং পাবে। এতটাই দাপট ছিল তার। মন মতো পোস্টিং পেতে শান্তনু সিনহা বিশ্বাসকে গুনে গুনে নোট দিতে হতো তোলা। পোস্টিং এর ব্যবস্থা করে দেবেন এই দাবি করে আইপিএস অফিসারদেরও তিনি প্রভাবিত করার চেষ্টা করতেন, এমনটাই পুলিশ সূত্রে দাবি। শান্তনু সিনহা বিশ্বাসের কাছে দিতে হতো তোলার টাকার হিসেব। বেআইনি কল সেন্টারে হানা দিয়ে উদ্ধার হওয়ার টাকা একেবারে শান্তনু সিনহার পকেটে চলে যেত। আর এভাবেই শান্তনুর রাজ চলত। তৃণমূলের হয়ে ব্যালট পেপারে ছাপ্পা ভোট শান্তনুই করাতেন। তৃণমূলের হয়ে ব্যালট পেপারে ছাপ্পা ভোট শান্তনু সিনহা বিশ্বাসের গ্রেফতারিতে পুলিশ মহলের একাংশ তারাও খুব খুশি। আর এই যে শান্তনু সিনহা বিশ্বাস, তার বিরুদ্ধে কি কি অভিযোগ, কে তিনি, কি বললেন নিউজ 18 বাংলার এডিটর ইনপুট কমলিকা সেনগুপ্ত। শান্তনু সিনহা বিশ্বাস এতটা প্রভাবশালী বলে কি আমরা দেখেছি যে সোনাপাপু একটা প্রোটেকশন পেয়ে গেছে, ফেসবুক লাইভ করেছে সোনাপাপু, অথচ পুলিশের কাতায় সে ছিল ফেরার। পুলিশ সূত্র থেকে জানতে পারছি যে শহর কলকাতায় যত প্রমোটিং হতো তার একটা অংশ শান্তনু সিনহা বিশ্বাসের কাছে যাওয়াটা মাস্ট ছিল। এটা পুলিশ অফিসারের তরফ থেকেই আমাদের বেশ কিছু পুলিশ অফিসার তারা আমাদেরকে জানিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন জায়গায় অবৈধ কল সেন্টার যেটা চলে এবং তারপর সেখানে যখন রেড হয় সেই রেডেরও একটা পয়সা বা তাদের সঙ্গে যে সেটিং হয় সেখানেও কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের টাকা যেত। শুধু তাই নয়, যখন ভোট হতো এবং এবার ভোটে যেটা করতে পারেনি বলে বেশ কিছু সিনিয়র অফিসাররা আমার কাছে বলেছেন যে পোস্টাল ব্যালটে বলা যেতে পারে একদম ছাপ্পা ভোট করাতেন শান্তনু সিনহা বিশ্বাস। এবং তার জন্যই শান্তনুর যে শাসন চলতো সেটা ভয়ঙ্কর এবং সেটা একেবারে গায়ে কাটা দেওয়ার মতো। কারণ যারা আইপিএস অফিসার বা যারা WBPS অফিসার তারা যথেষ্ট মেধা দিয়ে পড়াশুনো করে বড় বড় এক্সাম ক্র্যাক করে তারা আসেন, কিন্তু তারপর তারা এসে দেখেন যে শহর কলকাতায় খোদ শান্তনুর শাসন চলছে। শুধু তাই নয়, এমন এক সময় হয়েছে যে একটি অর্ডার বাইরে আসে পুলিশ পোস্টিংয়ের, তারপরে সেই অর্ডারকে চেঞ্জ করতে হয় কারণ সেই অর্ডারের পোস্টিং শান্তনু সিনহা বিশ্বাসের পছন্দ ছিল না। তার মানেই বুঝতে পারছো যে শান্তনুর শাসন কতটা ভয়ঙ্কর, কতটা প্রভাবশালী এবং কতটা সাংঘাতিক ছিল। শান্তনু সিনহা বিশ্বাস, তার প্রভাব কতটা ছিল আমাদের এডিটর ইনপুট কমলিকা সেনগুপ্ত বললেন। আর এই শান্তনু সিনহা বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়কে মা বলেও ডাকতেন। কোন সিভিক ভলেন্টিয়ার ভাইদের আমি বলছি, এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আপনাদের মা, আমাদের মা, তার মাথা নিচু হয়ে যায়। ইডির নজরে শান্তনু সিনহা বিশ্বাসের ঘনিষ্ঠরা। ইডির নজরে শান্তনু ঘনিষ্ঠ 12 জন পুলিশ অফিসার। জমি কেলেঙ্কারি মামলায় ধৃত শান্তনু সিনহা বিশ্বাস আর তার সঙ্গে জড়িত তার ঘনিষ্ঠ এই 12 পুলিশ অফিসারকে জিজ্ঞাসাবাদের তোড়জোড় শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সুবিধা মতো 12 অফিসারকে বিভিন্ন থানায় পোস্টিং। শান্তনু ঘনিষ্ঠ 12 অফিসারের মাধ্যমে টাকা তোলার অভিযোগ।
12 অফিসারের বিরুদ্ধে জমি দখলে প্রভাব খাটানোর অভিযোগ ওঠে। জমি মালিকদের থানায় ডেকে ভয় দেখানোর অভিযোগ রয়েছে। মোবাইলে একাধিক তথ্য মুছে ফেলার অভিযোগ রয়েছে এই শান্তনুর বিরুদ্ধে। ডিলিট করা সেই সব তথ্য পুনরুদ্ধারের চেষ্টা ইডির। জমি কেলেঙ্কারি তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শান্তনু সহ একাধিক পুলিশের কাছে পৌঁছেছে উপহার। ধৃত জয় কামদার সেই জয়ের বাড়ি থেকে উদ্ধার ডায়েরি, আর ডায়েরিতে শান্তনুর সঙ্গে একাধিক পুলিশ আধিকারিকের নাম। প্রভাব খাটানোর অভিযোগ, একাধিক থানা এলাকায় জমি দখল। শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। জমি কেলেঙ্কারি মামলায় ধৃত শান্তনু সিনহা বিশ্বাস এবং ধৃত জয় কামদারের সঙ্গে শান্তনুর হোয়াটসঅ্যাপে কনভারসেশন, হোয়াটসঅ্যাপ চ্যাট সামনে দুজনের মধ্যে লেনদেন সংক্রান্ত তথ্য ইডির হাতে। আর এই নিয়ে জিজ্ঞাসাবাদে শান্তনু সিনহা বিশ্বাস গতকাল অসহযোগিতা করেন। জয় কামদারের সংস্থা থেকে শান্তনুর 2 ছেলের অ্যাকাউন্টে টাকা, ছেলেদের অ্যাকাউন্টে টাকা নিয়েও মুখে কুলুপ শান্তনু। আর এই যে জমি জালিয়াতিতে নাম জড়িয়েছে শান্তনু সিনহা বিশ্বাসের, সেই জমি জালিয়াতির তদন্ত যত এগোচ্ছে ইডির হাতে একের পর এক বিস্ফোরক তথ্য উঠে আসছে। কি বিস্ফোরক তথ্য? দখল করা একটা বাড়ি, সেই দখলি বাড়ি কি শান্তনু সিনহা বিশ্বাসের ঠিকানা? ফার্ন রোডে শান্তনু বিশ্বাসের স্থায়ী ঠিকানা। প্রভাব খাটিয়ে এই বাড়ি দখলের অভিযোগ। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, এই জমি জালিয়াতি তদন্ত যত আসছে তো একের পর এক বিস্ফোরক তথ্য সামনে চলে আসছে। এই যে দখল করা বাড়ি, সেটাই তার পার্মানেন্ট অ্যাড্রেস ছিল। দেখো, একেবারে পুলিশে চাকরি করাকালীন তিনি তার স্থায়ী ঠিকানা হিসেবে এই 5F ফার্ন রোড এই বাড়িটিকেই দেখিয়েছিলেন। এবং ইডি যখন জয় কামদারকে গ্রেফতার করে, তার যে মোবাইল চ্যাট সেখানে একটি স্ক্রিনশটে দেখা যায় যে ইডির হাতে উঠে আসে এবং অ্যারেস্ট মেমোটা সেটা ইডি উল্লেখ করে যে এই শান্তনু সিনহা বিশ্বাস যে বাড়িটি পুলিশে কর্মরত অবস্থায় দেখেছেন তার স্থায়ী ঠিকানা, সেই বাড়িটি বেআইনি নির্মাণ। এবং তাই এই বিষয়কে সামনে রেখেই এই বাড়িটিকে কেন্দ্র করে 2011 সালে বেআইনি নির্মাণের অভিযোগও জানানো হয়। তারপরেও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ হওয়ার কারণে সেই প্রভাব কাটিয়ে দীর্ঘদিন তিনি এই বাড়িটিতে ছিলেন এবং কার্যত দখল নিয়েছিলেন এবং নিজের পরিবারকে নিয়ে এখানেই বসবাস করতেন। এবং শুধু তাই নয়, তার ছেলের নামে যে উৎকর্ষ বাংলার একটি শিক্ষা প্রতিষ্ঠান চলতো, সেই শিক্ষা প্রতিষ্ঠানের বোর্ড কিন্তু এখনও সেই বাড়ির সামনে জলজল করছে। একেবারে কড়া সিসিটিভি নিরাপত্তা গোটা বাড়ির এলাকা জুড়ে রয়েছে, কিন্তু আদতে এই বাড়িটি বেআইনিভাবে নির্মাণ তার অভিযোগও কিন্তু পুলিশে জানানো হয়েছিল। তারপরেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এবং শুধু তাই নয়, এই বাড়িটি জোর জবরদস্তি দখল করা হয়েছিল। তুমি জানোই যে জয় কামদার বা সোনা পাপ্পু এরা এই ধরনের বাড়ি এবং জমি টার্গেট করতো যেখানে মালিকানা সংক্রান্ত সমস্যা রয়েছে বা কোনো রকম কাগজ সংক্রান্ত সমস্যা রয়েছে, এবং সেগুলোই পরবর্তীকালে শান্তনু সিনহা বিশ্বাসের কাছে সুপারিশে যেত। এবং তিনি নিজে যে বাড়িটিতে ছিলেন সেই বাড়িটিও কিন্তু জমির মালিকানা সংক্রান্ত একটা গড়মিল ছিল, এবং সেই সুযোগ খাটিয়েই বাড়িটিতে দখল করে দিনের পর দিন সেখানেই বসবাস করত। এবং তারপর নিজের পুলিশের চাকরিতেও এই বাড়িটি কিন্তু স্থায়ী ঠিকানা দিয়েছিলেন। এবং এমনটাই ইডি জয় কামদারের যে অ্যারেস্ট মেমো, সেই অ্যারেস্ট মেমোতে উল্লেখ করেছে যে শুধুমাত্র তার হাতে একটা শাসন ক্ষমতা রয়েছে, তার হাতে কিছুটা প্রভাব রয়েছে, সে কারণে এই ধরনের অরাজক পরিস্থিতি দিনের পর দিন তিনি তৈরি করে গেছে। তাকে একেবারে ইডির সামনে যে তথ্য উঠে এসছে, যেটা ইডি সূত্রে আমরা জানতে পারছি যে দিনের পর দিন এরা প্রভাব খাটিয়েই তিনি কিন্তু একের পর এক জমি দখল বলো বা যে সংক্রান্ত ওসির বদলির অর্ডার, এই জিনিসগুলো কিন্তু তিনি প্রভাব কাটিয়েই দিনের পর দিন করে এসেছে। এবং জয় কামদারের সঙ্গে তার যোগসূত্র যদি দেখতে হয়, যে অ্যারেস্ট মেমো ইডি প্রকাশ এনেছিলেন তার 29টি পয়েন্টের মধ্যে বেশিরভাগ জায়গাতেই কিন্তু শান্তনু সিনহা বিশ্বাসের নাম উল্লেখ রয়েছে, তার 2 ছেলের নাম উল্লেখ রয়েছে। কোচিং সেন্টার নাম করে সেখানে কোটি কোটি টাকা কার্যত সাইফুন করা হতো, কালো টাকা সাদা করা হতো, এরকমও কিন্তু ইডির ধারণা রয়েছে। সেই কারণেই তাকে গতকালকে গ্রেফতার করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু তিনি জানতে চাইছে যে এই টাকাগুলো আদতে কোন অ্যাকাউন্টে ঢুকেছিল এবং এরকম আরো কত। একেবারে তদন্ত যত এগোচ্ছে পরতে পরতে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে উঠে আসছে। এবং এই ঘটনায় একটা গুরুত্বপূর্ণ নাম সোনা পাপ্পু। বিরতির আগেই আপনাদের বলেছিলাম সোনা পাপ্পু, তার সঙ্গে কারা যুক্ত
এবার ইডির নজরে তারা, সোনা পাপ্পুর সঙ্গীরা তালিকা একেবারে প্রস্তুত, তালিকা তৈরি করে জেরার প্রস্তুতিও শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে। পাপ্পু এবং জয় কামদার, তাদের এই সিন্ডিকেট, সেখানে যুক্ত একাধিক প্রমোটার, তাদের সাহায্যে জমি দখল পাপ্পু এবং জয় কামদারের এই তালিকায় কারা, তাদের জন্য কি কি প্রশ্নবান জানাবেন অনুপ চক্রবর্তী রয়েছেন সঙ্গে। অনুপ, তারা সোনাপাপ্পু ব্যাংক জালিয়াতি মামলা ইতিমধ্যে দুটি ভাগে তারা ইতিমধ্যে ইডির পক্ষ থেকে তালিকা তৈরি করেছে। একদিকে সোনাপাপ্পু ঘনিষ্ঠ যে সমস্ত প্রমোটার, তাদের যেমন নামের তালিকা তৈরি করেছে, তার কারণ এই যে যোগ সিরিজ একাধিক ছোট জমি কেনা থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় সেই জমি ব্যবসায়ী জয় কামদার তাকে বিক্রি করা হয়েছিল এবং এই জয় কামদারের হাত ধরেই কিন্তু সোনাপাপ্পু এই প্রথম প্রমোটিং ব্যবসায় নেমেছিল এবং তার পরবর্তী ক্ষেত্রে এই সমস্ত জমি তাদের মাধ্যমে কেনা হতো। অন্যদিকে যারা সিন্ডিকেট রাজ চালাতো সোনাপাপ্পুর হাত ধরে, তারা কি করতো, তারা একাধিক সমস্ত জমি কোথায় রয়েছে সেই খোঁজ করতো এবং তাদের মাধ্যমে যখন জমি কেনা হতো, এই ছোট যারা প্রমোটার ছিল তারা এই জমি কিনতো। পরবর্তী ক্ষেত্রে যখন সোনাপাপ্পু এইভাবে প্রমোটার হয়ে ওঠে এবং তারপরে লক্ষ্য করা যায় সোনাপাপ্পু বিভিন্নভাবে জয় কামদারকে মোটা অঙ্কে কিন্তু এই জমি বিক্রি করে দিত। শুধু এই ঘটনায় একাধিক যে ফাঁকা জমি পড়েছিল সেইগুলো তারা টার্গেট করতো, যারা সিন্ডিকেট রাজ চালাতো এই সমস্ত দালাল মারফত এই জমি কিনে নেওয়ার পরবর্তী ক্ষেত্রে গোটা সিন্ডিকেট রাজ চালানোর পরবর্তীতেই কিন্তু এই প্রমোটারদের হাতে এই জমি পৌঁছে যেত। পরবর্তী ক্ষেত্রে সেই চেন বাসির জমি পৌঁছে যেত জয় কামদার ব্যবসায়ীর কাছে এবং মোটা অঙ্কের টাকা যে লেনদেন হতো এই সময় তথ্য হাতে এসছে। ইডির পক্ষ থেকে দুটি ভাগে ভাগ করে, একদিকে সোনাপাপ্পু ঘনিষ্ঠ বেশ কিছু প্রমোটার যারা এখনো পর্যন্ত সোনাপাপ্পুকে সহায়তা দিচ্ছে, আর্থিক লেনদেন সহায়তা দিচ্ছে, যার কারণে সোনাপাপ্পু এখনো পলাতক, কিন্তু তার কাছে সময় মতো ঠিক টাকা পৌঁছে যাচ্ছে। এই সোনাপাপ্পুর বাড়ি যখন তল্লাশি হয়েছিল সেক্ষেত্রে লক্ষ্য করা গেছিল সোনাপাপ্পুকে বাড়ির পরিবারকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সোনাপাপ্পুর বাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল, ব্যবসায়ীর বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রেও সোনাপাপ্পুর খোঁজ পাওয়া যায়নি। সোনাপাপ্পুকে ইতিমধ্যেই 4 বার নোটিশ করার পরে তিনি কিন্তু বেপাত্তা এখনো পর্যন্ত। তার বর্তমান ঠিকানা কোথায় ইডির পক্ষ থেকে স্পষ্ট হচ্ছে না, যদিও ইডির পক্ষ থেকে তার খোঁজ চালানো হচ্ছে। মনে করা হচ্ছে এই সমস্ত তার ঘনিষ্ঠ যে সিন্ডিকেট যারা চালাতো, অন্যদিকে ঘনিষ্ঠ যারা প্রমোটার, তাদের কাছে পৌঁছতে পারলেই সোনাপাপ্পুর খোঁজ পাওয়া যাবে। কারণ সোনাপাপ্পুকে খোঁজ পেলেই শান্তনু সিনহা বিশ্বাস সম্পর্কে আরও চাঞ্চল্যকর তথ্য পাবে, এমনটা মনে করছে ইডি। সেই কারণেই সোনাপাপ্পুর খোঁজেই কিন্তু মূলত ইতিমধ্যে ইডির পক্ষ থেকে মরিয়ার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে তার ঘনিষ্ঠ যে ব্যবসায়ী বা সিন্ডিকেট চালাতো তাদের ইতিমধ্যেই খোঁজ করা হচ্ছে বা তালিকা তৈরি করা হচ্ছে, তাদেরকে ডেকে শীঘ্রই জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু ইডি সূত্রমত খবর। ওকে, আর অবশেষে ইডি হাজিরা রথীন ঘোষের। পুর নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয় ইডির তরফে। ইডি দপ্তরে হাজিরা প্রাক্তন খাদ্যমন্ত্রী। এর আগে বারবার তলব করা হয়েছে কিন্তু হাজিরা এড়িয়ে গিয়েছিলেন রথীন ঘোষ। এর আগেও বহুবার তাকে ইডি দপ্তরে হাজিরার জন্য তলব করা হয় কিন্তু তিনি হাজিরা এড়িয়ে যান। অবশেষে ইডি হাজিরা প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের। আমায় ডেকেছে কিসের জন্য আমি তো জানি না, জানতে পারবো, ভেতরে গেলে জানতে পারবো। পুর নিয়োগ দুর্নীতি মামলায় যখন তলব করা হয়েছে রথীন ঘোষকে, তখন এই পুর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার সুজিত বসু। টানা জিজ্ঞাসাবাদের পর সোমবার রাতে ইডির জালে প্রাক্তন দমকল মন্ত্রী। ইডির দাবি দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন পদে অন্তত 150 জনকে বেআইনিভাবে নিয়োগ করে কোটি কোটি টাকা কামিয়েছেন সুজিত বসু। 21শে মে পর্যন্ত ইডি হেফাজত। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার তৃণমূল নেতা সুজিত বসু। সোমবার 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর প্রাক্তন দমকল মন্ত্রীকে গ্রেপ্তার করে ইডি। 2022 সালে প্রথম পুরসভা নিয়োগ দুর্নীতি সামনে আসে। 2022 সালে ব্যবসায়ী অয়নশীলের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালায় ইডি। সেটা ছিল শিক্ষক নিয়োগ মামলা। ওই মামলায় তল্লাশি অভিযানের সময় ইডি হাতে পায় পুর নিয়োগ দুর্নীতির নথি। উঠে আসে সুজিত বসুর নাম। দীর্ঘদিন ধরে ইডি স্ক্যানারে ছিলেন সুজিত বসু। দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ, কারো ক্ষেত্রে টাকা, কারো ক্ষেত্রে জমির বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ। ভোটের আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় 4 বার নোটিশ পেয়েও হাজিরা দেননি সুজিত বসু। ভোট শেষের পর 1 মে হাইকোর্টের নির্দেশে ইডি দপ্তরে হাজিরা দেন। প্রায় 9 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর সোমবার 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সুজিত বসুকে গ্রেপ্তার করে ইডি।
মঙ্গলবার আদালতে তোলা হয় সুজিত বসুকে। তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ইডির। 2014 সাল থেকে অয়নশীলের সংস্থা এবিএস ইনফো জোনের মাধ্যমে বিভিন্ন পুরসভায় বেআইনি নিয়োগ হয়েছে। সুজিত বসুর বিরুদ্ধে দক্ষিণ দমদম পুরসভায় বেআইনি নিয়োগের অভিযোগ ইডির। পুরসভার বিভিন্ন পদে অন্তত 150 জনকে বেআইনিভাবে নিয়োগের অভিযোগ। ইডির অভিযোগ, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জড়িত সুজিত বসু। এর ডিজিটাল প্রমাণ মিলেছে। চাকরির বিনিময়ে মোটা টাকা নিয়ে সেই টাকা দিয়ে ফ্ল্যাট কেনা হয়েছে। সুজিত বসুর একাধিক ব্যাংক অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা মিলেছে। প্রায় 17 কোটি টাকা তিনি তার ছেলে মেয়ের অ্যাকাউন্টে ট্রান্সফার করেছেন। শ্রীভূমিতে একটি প্রজেক্টের জন্য 3টি ফ্লোর নিলেও টাকা না দেওয়ার অভিযোগ। বিধাননগরের প্রাক্তন বিধায়কের ছেলের রেস্তোরাঁয় জমা পড়েছে প্রায় 6 কোটি টাকা। সুজিত বসুর ছেলের আরেকটি রেস্তোরাঁ রয়েছে। লকডাউনের সময় সেই চাইনিজ রেস্তোরাঁয় 1 কোটি 11 লক্ষ টাকার ব্যবসা দেখানো হয়েছে। এখানেই সন্দেহ হয় কেন্দ্রীয় এজেন্সির। লকডাউনের সময় বন্ধ ছিল রেস্তোরাঁ, সে সময় প্রাক্তন মন্ত্রীর ছেলের রেস্তোরাঁয় কিভাবে কোটি কোটির ব্যবসা? এ নিয়ে বৈধ কোনো নথি পাওয়া যায়নি বলেই আদালতে দাবি করেছে ইডি। পলিটিক্যাল অ্যারেস্ট, এটাই পরিবর্তন যেটা চেয়েছিল, সেই পরিবর্তনের জন্য প্রথম শুরু হলো পলিটিক্যাল অ্যারেস্ট। তার বিরুদ্ধে যদি কিছু থাকতো তাহলে সিবিআই নিশ্চয়ই সেটা আগেই বলতো। তাকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছিল, অ্যারেস্ট করলো। এটা পলিটিক্যাল অ্যারেস্ট। কোর্টের দিকেই ন্যায় বিচারের জন্য আমরা তাকিয়ে আছি। কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে। তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার অধিকার আছে। সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। নিউজ 18 বাংলা।